আসসালামু আলাইকুম। ইউটি ডিপ্লোমার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি কিছুদিন আগে ফিজিক্স 2 এর একটা সাজেশন দিয়েছিলাম। এই সাজেশনের মধ্যে জাস্ট শুধু বড় কোশ্চেনগুলো যে আমাদের রচনামূলক ৮ মার্কের জন্য আসে, এই ৮ মার্কের কোশ্চেনগুলো দিয়েছিলাম। তো অনেকে বলেছে যে সাজেশনের উত্তর চাই, উত্তরপত্র দিলে যে বুঝতে মানে আমাদেরকে লিখতে সুবিধা হয় আরকি। তো এজন্য আমি একটা উত্তরপত্র বানিয়েছি, যে তোমরা দেখতে পারো। আমি উত্তরপত্র নিয়ে বেশি আলোচনা করব না। তোমাদের যা লাগে, তোমরা যে প্রশ্নের অ্যান্সার লাগে তোমাদের, সে প্রশ্নগুলোকে স্ক্রিনশট দিয়ে অথবা লিখে নোট করে এই ২ দিনের মধ্যে ভালো একটা প্রিপারেশন নেওয়া তোমাদের মধ্যে সম্ভব। তোমরা যদি চাও যে পরীক্ষায় ভালো কিছু করব, বা এতদিন থেকে আমি ফিজিক্সের কিছুই পড়িনি, আমার বড় প্রশ্ন হয়নি একটাও, তো এই কয়েকটা বড় কোশ্চেন দিচ্ছি আমি, এখান থেকে আশা করা যায় তুমি পাস মার্ক অ্যাটেন্ড করে আসতে পারবা বা তুলতে পারবা পাস মার্ক। তো বেশি কথা না বাড়িয়ে আমি প্রশ্নের দিকে যাই, যে আমরা একটা একটা প্রশ্ন আছে যে আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়ার সমীকরণ প্রতিপাদন করো। আলোক তড়িৎক্রিয়ার যে সমীকরণটা আছে, এটাকে প্রতিপাদন করতে বলছে। তো আমি এখানে ব্যাখ্যা করব না বা আলোচনা করব না, আমি জাস্ট তোমাদেরকে যে দেখিয়ে দেব যে এখান থেকে এই পর্যন্ত লিখলে তোমরা মার্কটা ভালো পাবা। আর এখানে আলোচনা করলে হয়তোবা ক্লাসটা 2 থেকে 3 ঘন্টার হয়ে যাবে, অনেক বোরিং লাগবে তোমাদের, এজন্য আলোচনা করব না। জাস্ট আমি প্রশ্নগুলোর অ্যান্সারগুলো দেখিয়ে দেবো। এখানে হচ্ছে আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়ার সমীকরণ প্রতিপাদন করো, এখান থেকে শুরু করবা। তোমার কথাগুলো ভালো করে লিখবা, এখানে যে কথাগুলো আছে কথাগুলো লিখবা। তারপরে আছে যে এখানে আছে যে সমীকরণটা কিভাবে আসলো, সমীকরণটা আসলো এভাবে তোমরা নোট করে নিবা আর কি। সমীকরণটার আমার এখানে লেখা আছে, নোট করাই আছে খাতার মধ্যে। আমি যেভাবে লিখেছি এভাবে লিখলে তোমরা আশা করা যায় এটার মধ্যে ফুল মার্কস পাবা। তো ২ নম্বর প্রশ্নটা আমরা দেখাচ্ছি। এই প্রশ্নটা আমি আমার যে এই ইউটিউব চ্যানেল আছে, এখানে আমার এটার প্রমাণটা একদম ভালো করে বুঝিয়ে দিয়েছি। যে এখানে আছে যে কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন, প্রসারণের মাঝে সম্পর্ক স্থাপন করো। এখানে যে এই যে ৩ প্রকার উম পদার্থের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে। এই প্রশ্নটা মাস্ট বি ইম্পোর্টেন্ট এবং প্রত্যেকটা পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা আসে। তো আমরা যদি কেউ চাই যে একটা মাস্ট বি কোশ্চেন কমন নেওয়ার জন্য, তো এটা আমরা 99% ধরে রাখি যে আসবে। এজন্য এই প্রশ্নগুলো ভালোভাবে একটু বারবার প্র্যাকটিস করে যাব। এখানে এই প্রশ্নটা এখান থেকে শুরু হয়েছে, দেন এই যে এখানে শেষ হয়েছে। এখান থেকে আমরা যদি স্ক্রিনশট দিয়ে রাখি বা দেখা যায় যে নোট করে নেই আজকে বা কালকের ভিতরে, এগুলো সব প্রশ্ন মুখস্থ করে নিই, তাহলে ইনশাআল্লাহ পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখতে পারবো। যদি ভিডিও দেখে রেখে দেই, তাহলে আমরা পরীক্ষার খাতায় আসলে লিখতে পারবো না কিছু। দেখা যায় মাথার মধ্যে সবকিছু আছে, কিন্তু লেখা যাচ্ছে না কিছুই। এই যে এখানে আরেকটা প্রশ্ন আছে, আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ প্রতিষ্ঠা করো। যে অথবা আসতে পারে E = mc স্কয়ার। এখানে আমরা আইনস্টাইনের ভরশক্তির সমীকরণ প্রতিষ্ঠা করেছি। এখানে প্রথমে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে এটা পেয়েছি। তারপরে আমরা এটাকে ইউভি এর সূত্র, ইউভি এর যে সূত্রটা আছে d/dx এর যে ইউভি এর সূত্রটা আছে, ম্যাথ 1 এ করেছিলাম। এখান থেকে আমরা ভাঙিয়ে নিয়েছি এই সূত্র দ্বারা। তারপরে যে আমরা করেছি, এখানে হচ্ছে মনে করি এফ বল প্রয়োগে বস্তুটি dx পরিমাণ সরণ হলে, তাহলে যদি এফ বল প্রয়োগে বস্তুটি dx পরিমাণ সরণ হয় তাহলে কৃতকাজ হবে। এখানে হচ্ছে ডি ধরেছি, এজন্য এখানে একটা ডি ধরে নিব। আর আমরা তো আগে থেকেই জানি ডাব্লিউ ইকুয়াল এফ এস, এস এর পরিবর্তে আমরা এক্স ধরেছি, আর এখানে ডি ধরেছি, এখানে ডি ধরেছি। এখানে এই যে এখানে শুধু আমরা এই এফ এর মানটা, এখানে যে এফ এর মানটা আছে, এই যে এফ এর মানটা এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এই যে ডিএক্স এর সঙ্গে গুণ করে দিয়েছি। এভাবে আমরা ক্যালকুলেশন করে নিয়ে এখানে একটা সমীকরণ পেয়েছি। এই সমীকরণটাকে আবার দেখা যায় এটা ২ নং সমীকরণ দিলাম। দেওয়ার পরে আমরা ভরবেগের সম্পর্ক হাতে পাই। ভরবেগের সম্পর্ক হাতে একটা এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করে নেব। ভরবেগের সম্পর্ক হাতে যেটা পাই সেটাকে আমরা ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেশন করে নেওয়ার পরে যে এখানে একটা মান বেরিয়েছে, এম স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার ভি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি স্কোয়ার। এটাকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখানে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করার পরে যে এখানে একটা উম, শেষ শেষে একটা মান বের হবে, এটাকে আমরা ৪ নম্বর সমীকরণ দেব। এই ৪ নম্বর সমীকরণটাকে আমরা আবার এই যে এখানে আছে না, এই যে ডিই কে, এই ডিই কে এর মানটা, সরি এটা ডিই কে আছে, এই ৪ নম্বর সমীকরণ থেকে আমরা এখানে আসে যে এই সমীকরণকে সমাকলন করব। এই যে এই সমীকরণটাকে আমরা সমাকলন করব। সমাকলন করলে আমরা
ই ইকুয়াল এমসি স্কোয়ার, এটা পাবো। তারপর এই প্রশ্নটা ছিল যে রুদ্ধতাপী প্রক্রিয়ায় প্রমাণ করো যে পিভি গামা ইকুয়াল ধ্রুবক। এখন এই প্রশ্নটার অ্যান্সারটা এখানে আমরা নোট করার সুন্দরভাবে লেখা আছে যে একটি সিলিন্ডারে ১ মোল পরিমাণ গ্যাস আছে। এখন উক্ত গ্যাসে ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগ করলে একটা সিলিন্ডারে এখানে গ্যাস আছে। এইখানটায় আমরা ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগ করব এখানে। তাপ প্রয়োগ করার ফলে গ্যাসের আয়তন ডিভি এবং তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি পাবে। এটাতে যে এখানে যে তাপ প্রয়োগ করলাম নিচে, এখান থেকে তাপ প্রয়োগ করলাম তার এটা আয়তনটা বৃদ্ধি পাবে, অবশ্যই তাপমাত্রা বৃদ্ধি পাবে। এখানে এটা উল্লেখ করা আছে এবং এভাবে আমরা তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে তাপগত তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা এটা পেয়েছি। আমরা জানি রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি এখানে ডিকিউ ইকুয়াল 0 হয়। ডিকিউ এর মানটা কত হয়? ডিকিউ এর মান ইকুয়াল এখান থেকে আমরা পেয়েছি ডিকিউ ইকুয়াল যত হয়, ডিকিউ এর মানটা এখানে আমরা বসিয়ে দিলাম। তারপরে ১ মোল আদর্শ গ্যাসের সমীকরণ। ১ মোল আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে এই যে পিভি ইকুয়াল আমরা আগে পড়েছিলাম এনআরটি। এখন যদি আমরা এই যে এন এর মানটা হচ্ছে ১, ১ মোল গ্যাসের আয়তন হচ্ছে পিভি ইকুয়াল আরটি হবে। কারণ এন এর মান 1 হয়েছে, 1 কে যদি যে আরটি দ্বারা গুণ করা হয় আরটিএ হয়। এবং এটাকে আবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে এটা পেয়েছি। এখন হচ্ছে এখানে হচ্ছে ডিটি এর মান বসিয়ে পাই ১ নং সমীকরণ। ১ নম্বর যে সমীকরণটা ছিল এখানে না? এই যে আমরা এখানে ধরছিলাম যে ১ নং সমীকরণ। এটা এখানে ছিল ডিটি। এই যে এখানে লিখছি ১ নং সমীকরণ পুরাটাই লেখা আছে এখানে। ১ নং সমীকরণে আমরা ডিটি এর মান বসাবো। ডিটি এর মান বসিয়ে পরে এটা সিভি কে এখানে গুণ করে দিব। গুণ করে দেওয়ার পরে হচ্ছে আর 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 নিচে দিয়ে পুরোটাকে আমরা লসাগু করে নিব। লসাগু করে দেওয়ার পরে এখানে হচ্ছে আর এর মান ছিল এখানে লেখা আছে আর ইকুয়াল সিপি মাইনাস সিভি। আর ইকুয়াল সিপি মাইনাস সিভি। এখানে সিপি মাইনাস সিভি এখানে হচ্ছে এখন এটার সঙ্গে এটা গুণ অবস্থায় আছে। এখানে গুণ করে দিয়েছি। গুণ করে দেওয়ার পরে আমরা হচ্ছে ক্যালকুলেশন করেছি আর কি। ক্যালকুলেশন করার পরে এখানে ২ নম্বর সমীকরণটা একটা এসেছে। এই ২ নম্বর সমীকরণটাকে আবার সমাকলন করতে হবে। সমাকলন করার পরেই আমরা এখানে ২ নম্বর সমীকরণটাকে আমরা সমাকলন করে দিব। সমাকলন করার পরে আমরা উত্তরটা পেয়ে যাব। এখানে হচ্ছে লেখা আছে দেখো যে পিভি ইকুয়াল সরি পিভি হবে না এখানে এখানে হচ্ছে পিভি ইকুয়াল গামা হবে, সরি এখানে হচ্ছে পিভি, এটা হবে না এখানে, এটা হচ্ছে অতএব পি ভি গামা ইকুয়াল কি, এটা হবে। একইভাবে এখানে দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে এটা, অথবা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো। এই দুইটার মধ্যে একটা প্রশ্ন আসবে, অথবা প্রশ্ন আসবে যে যে কোনো দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। এই প্রমাণটা আসলে তোমরা এভাবে লিখে নেবা, সুন্দর মতো লিখে নিবা যে এখানে যে কথাগুলো আছে কথাগুলো লিখলে দেখা যায় যে ফুল মার্কসটা ক্যারি করা যায় আসলে। তো ওখানে যা লিখছিলাম তাই এখানে মানে সুন্দরভাবে সাজিয়ে লিখেছি। লেখার পরে এই যে এখান থেকে আমরা উত্তরটা পেয়েছি। উত্তরটা বলতে এটার প্রমাণটা এখানে আমরা পেয়েছি। তারপরে প্রশ্নটা দেখি। একটি পারদ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। একটি পারদ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী। এখানে যে একটা পারদ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী আমাদের বইয়ের মধ্যে সুন্দরভাবে অ্যান্সারটা দেওয়া নেই। এখানে তাই আমি সুন্দরভাবে অ্যান্সারটা লিখেছি পারদ থার্মোমিটারের গঠন। এই গঠন লিখে গঠন কয়েকটা লিখে দেব, যে এখানে ৮ মার্কের কোশ্চেন যেহেতু, এজন্য ৪টা গঠন লিখছি আর ৪টা কার্যপ্রণালী। ৪টা লিখেছি বা ৩টা লিখেছি, না সরি ৪টাই লিখেছি কার্যপ্রণালী। এখান থেকে হচ্ছে কার্যপ্রণালী কার্যপ্রণালী শেষ। তারপরে আরেকটা আছে তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি লেখো। যদি কারো স্ক্রিনশট দিতে বা পৃষ্ঠা বুঝতে সমস্যা হয় তাহলে ভালো করে দেখে নাও। এখান থেকে হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি লেখো ও প্রতিপাদন করো। তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি আমরা অনেকে প্রমাণ দেখেছি, কিন্তু অনেকের কাছে নোট করা নেই। এজন্য আমরা নোট করে দিয়েছি যে একটা ক্লাসেই সবগুলো নোট থেকে যাক, যে যার লাগবে সে সুন্দর মতো ভিডিওটা কস করে নোটগুলো করে নিতে পারবে আর কি। এখান থেকে তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি। আর এছাড়াও কয়েকটা প্রমাণ আছে যে আমি লিখিনি, ওই কয়েকটা প্রমাণ সরি আরো কয়েকটা প্রমাণ লেখা আছে আমার, এই যে এখানে আছে।
এখানে হচ্ছে একটা আছে যে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির রাশিমালা। এই প্রশ্নটা মাস্ট বি ইম্পোর্টেন্ট শুধু এটা এখনের জন্য না। এই প্রশ্নটা হচ্ছে আমাদের ইয়েতেও লাগবে, ওই যে বেসিক ইলেকট্রিসিটি পরীক্ষায় ওখানেও লাগতে পারে। যে এই প্রশ্নটা অনেক সুন্দরভাবে এখানে লেখা আছে যে এই প্রশ্নটা এমন করে লিখলে সুন্দরভাবে আমরা ৮ নম্বরে ফুল মার্কসে পাবো। এই প্রশ্নটা আরেকটা আছে প্রিজমের প্রতিসরাঙ্ক। এই যে প্রিজম পদার্থের প্রতিসরাঙ্ক এবং ন্যূনতম বিচ্যুতির মধ্যে সম্পর্ক স্থাপন করো। এখানে প্রিজম পদার্থের প্রতিসরাঙ্ক এবং ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতির মধ্যে সম্পর্ক স্থাপন। এখানে আমরা প্রিজম পদার্থের যে সমীকরণগুলো আছে এই সমীকরণটা প্রতিপাদন করা হয়েছে আর কি। এখানে প্রথমে সবগুলো লিখে নিয়েছি, তারপর দেখে নাও ভালো করে, তোমাদের নোটস করতে জন্য সুবিধা হয়। এই আর কি। তো এগুলো হচ্ছে নোটস, আর হচ্ছে বই থেকে আমরা দুইটা প্রশ্ন দেখে নিব যে এই দুটো প্রশ্ন আসার মতো আর কি। বই থেকে আসার মতো এই ম্যাথটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বই থেকে আসতে পারে। এটা হচ্ছে হক বইয়ের ১৭১ নম্বর পৃষ্ঠায় আছে নতুন বইয়ের। আরেকটা আছে যে আমরা হচ্ছে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করো। এখানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি যা আছে এখানে আমরা তাই উল্লেখ করে দিব যে ৪টা বিবৃতি আছে, ৪টা বিবৃতি উঠাই দিয়ে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লিখে দিব, বাস এই পর্যন্ত হয়ে যাবে ইনশাআল্লাহ।